ভিতর অচিন পাখি কমনে আসে যায়, আমি ধরতে পারলে মন বেড়ি দিতাম পাখির পায়, কমনে আসে যায় খাঁচার ভিতর অচিন পাখি কমনে আসে যায়। প্রিয় দর্শক, লালনের কথা মনে পড়লেই বা লালনের গান শুনলেই যার কণ্ঠ সুর আমাদের মন প্রাণে বেজে ওঠে তিনি আর কেউ নন, লালন কন্যা ফরিদা পারভিন। যে শুরুটা হয়েছিল ক্লাসিক্যাল সঙ্গীত দিয়ে, নজরুল গীতি দিয়ে, কিন্তু লালন সাহেজির পথ ধরে তাকেই গুরু মনে করে তিনি সারাটা জীবন লালনের গান ধরে গান নিয়ে এগিয়ে চলছেন। কেমন আছেন আপা? হ্যাঁ, খুব ভালো আছি। আমরা কিন্তু আজকে আপনার গান শুনবো, আপনার জীবনের অনেক না বলা কথাগুলো শুনবো, যে কথাগুলো আগে কেউ হয়তো বলেনি। আমরা পুরনো কথাগুলো যারা শুনে থাকেন তারা আবার অনেক সময় ভুলেও যান, সেই জন্য সেইগুলো আবার নতুন করেই বলবার চেষ্টা করি আর কি। লালন সাহেবজিকে গুরু মেনেই আপনার জীবনের পথ চলা। আমি তাই সেখানে একটু জানতে চাচ্ছি, আপনি তো শুরুটা করেছিলেন ক্লাসিক্যাল দিয়ে, নজরুল গীতি দিয়ে। লালন আপনার মধ্যে কিভাবে এত প্রভাব ফেললো? যে আমি কিন্তু এই কথাটা প্রায়শই বলি যে আল্লাহ বলো, ভগবান বলো আর ঈশ্বর বলো, তার অভিপ্রায় ছাড়া কোনো কিছু সম্ভব নয়, এটি প্রথমত। এবং আমি যখন 68 সনে যখন বাংলাদেশ বেতার রাজশাহীতে অডিশন দিলাম, তখন ওখানে যারা গুরু ব্যক্তি ছিলেন তারা মানে আমি যখন অডিশন দিয়ে পাশ করতে পারলাম না, তখন আব্দুল জব্বার খান, আলতাফ হোসেন, আব্দুল আজিজ বাচ্চু কাকা, এনারা সব ছিলেন। এনারা এত মানে গুণী ব্যক্তি, এত সঙ্গীতের পুরোধা ব্যক্তি, আমাকে এমনভাবে বললেন যে যাও 14 বছর তুমি গলা সাধো গিয়ে। তো আমি তো কান্নাকাটি, আর আমি তখন বয়স কত ছিল? না, আমি 68 সনে তো আমি ম্যাট্রিক পরীক্ষা দিতে যাব তখন। হ্যাঁ, মানে ম্যাট্রিক পরীক্ষা দিতে যাব মানে তার কিছুদিন পরেই তো আমাদের 69 থেকে 70, 71 যুদ্ধ লেগে গেল না, তখন একটু তো সামান্য একটু ম্যাচুরিটি এসছে আর কি। তো তখন আমি খুব কান্নাকাটি করছি, আর যেহেতু আমি পিতামাতার একটি সন্তান, তো যে কারণে আমার বাবা ভীষণ আদর করে করে বলছে ঠিক আছে তুমি আর একটু গলা সাধো, তাহলে তুমি আবার পাশ করে যাবে। এরকম করে করে কিন্তু 3 বার আমি পাশ করতে পারলাম না, 3 বার অডিশনে ফেল করে। এবং কত প্রশ্ন, এখন তো কোনো প্রশ্নই করে না, এখন তো একটু গলা ভালো একটা গান শিখেই তো সব স্টার হয়ে যাচ্ছে, তারকাদের তারকা হয়ে যাচ্ছে, তারপরে ক্লোজ আপ ওয়ান হয়ে যাচ্ছে, নানাবিধ বিশেষণে তারা বিশেষিত হচ্ছে। একটা গান কোনো রকমে কপি করলে হয়ে যাচ্ছে, একটু শিখে যেতে পারলেই হয়। তারপরে আমাদের তো মানে তুমি কোন স্কেল থেকে গাইছো, তারপরে এই তালটার বোলবানি বলো, এরকম তো এখন তো ধরে না, এরকম বাংলাদেশ বেতার হোক টেলিভিশনে ওই রকম ধরে না, গলাটা সুন্দর, কটা গান জানো, এরকম একটা। তো যাই হোক, আমি খুব কান্নাকাটি। কিন্তু আমার গুরু ওস্তাদ আব্দুল কাদের, তিনি নজরুলের গান আমাকে করিয়েছেন, উনি আর হচ্ছে মীর মুজাফফর আলী, এই দুজন আমার নজরুলের মানে গুরু। তো ওনারা বললেন কি না, তোমাকে আর হারমোনিয়ামে গলা সাধতে দেবো না, কী করতে হবে, অ্যাকোস্টিক যে তানপুরা আছে, এখন তো ইলেকট্রনিক্স তানপুরা হয়েছে, হয় সেগুলো দিয়ে গলা সাধে। তো তারপরে আমি বললাম কি, আমার গুরু বললেন যে না, আর হারমোনিয়ামে তোমাকে গলা সাধতে হবে না, তোমাকে এই করে আমি 6 বছর শুধু তানপুরাতে গলা সেধেছি, এটুকু আমার খুব ভালো মনে আছে। এবং আমি যখন অডিশন দিলাম, কি মজার কথা দেখো, আমি যখন অডিশন দিলাম নজরুল গীতি দিয়ে অডিশন, হ্যাঁ নজরুল গীতি দিয়ে অডিশন,
তখন ওনারা বললেন মেয়েটির গলা এত সুরে। আমি না আপনার অনেকদিন নজরুল গীতি শুনিনি, একটু শুনি আপা। আমার আপনার চেয়ে আপন যে জন, খুঁজি তারে আমি আপনায়। আমি শুনি যেন কার চরণের ধ্বনি, আমারে তে আসে বাসনায়। আমার আপনার চেয়ে আপন যে জন, খুঁজি তারে আমি আপনায়। বাহ, কি অসাধারণ। তারপর তারপর তো আপনি নজরুল গীতিতেই একেবারে মেতে উঠলেন। তখন 68 থেকে একেবারে 73 পর্যন্ত তো আমি রাজশাহী বেতারে এই গান করলাম। 73, আমি তো যতদূর শুনেছি যে স্বাধীনতার পরেই আপনি লালন লালন সাথে আপনার লালনের গান এসেছে কিন্তু একদম 72-এর মানে যখন স্বাধীন হলো তারপর পরই আর কি ঢাকাতে আসলাম। হ্যাঁ, আমার গুরু না লালন সাঁইজি কিন্তু তার জীবদ্দশায় কিন্তু তিনি ওই তার শিষ্যদের নিয়ে কিন্তু সমাবেশ করতেন। তো স্বাধীনতার পরে দোল পূর্ণিমাতে এই এই সমাবেশটা শুরু হওয়ার কথা। আমার গুরু এসে বললেন যে আমি তো চাইছি যে তুই একটু সাঁইজির গান কর। আপনি তো তখন শুরুতে আপনার একটা ইন্টারভিউতে পড়েছিলাম যে আপনি বলেছেন যে ফকির ফাকরার গান আমি গাইবো না। হ্যাঁ, একদম খুব পরিষ্কার একদম। আমি নজরুলের গান করি, আমি ক্লাসিক্যাল চর্চা করি আমার গুরুদের কাছ থেকে। তখন আমার উনি আমাদের এত আপন ছিলেন, এত ফ্যামিলির সাথে এত সম্পৃক্ত ছিলেন। তিনি বললেন যে মা যদি একটু সাঁইজির, এই যে সাঁইজির এখন দোল পূর্ণিমাতে ইয়ে হবে, অনুষ্ঠান হবে ঢাকা থেকে। তার আগে আপনি কখনো গানও নেই? না, আমি তো জানি না। আচ্ছা আচ্ছা, জানি না মানে আমার কোনো বোধোদয়ও ঘটেনি যে সাঁইজির গান আছে বা কিছুই জানি না আমি। আমার গুরুর কাছ থেকে আমি জানতাম যে আমার গুরু মকসুদ আলী শাহী, তিনি লালনের চর্চা করেন, লালনের সংগ্রাহক। তিনি লালনকে নিয়েই গবেষণা করেছেন তার জীবদ্দশায়। তিনি বললেন যে তিনি অনেক কিন্তু ভেতরে ভেতরে তিনি কণ্ঠ কি বলবো মানে কণ্ঠটা বাছাই করেছেন উনি। তারপরেই তো আমাকে একদম বললেন, তখন শেখা শুরু হলো আপনার? না, আমাকে যখন বলল, আমি তো এরকম অনিচ্ছা সত্ত্বেও তখন আমার বাবা বললেন যে মা দুই একটা গান শিখে রাখলে তো অসুবিধা নেই, কিন্তু যেটি যেটি ঘটনাটা ঘটেছে একেবারে পরিষ্কার আমি দেখতে পাই, এখন পরিষ্কার দেখতে পাই কীরকম যে যে গানটি দিয়ে আমার শুরু হলো, সত্য বল সুপথে চল ওরে আমার মন। এই গানটি দিয়ে যখন শুরু করলাম, আর আমি তখন বললাম একটা গান করে কি কেউ স্টেজে ওঠে? তো বললো কি যে আচ্ছা তুই গা, যদি মানুষের শ্রোতাদের ভালো লাগে তাহলে না, আবার যদি শিখতে মন চায় তাহলে শিখিস। এই যখনই এটা গেলাম তখনই মানে একেবারে শ্রোতারা উচ্ছ্বসিত প্রশংসা করতে লাগলেন। তখন তো তারা নিশ্চয়ই আপনার কাছে আরো শুনতে চাইছিলেন, না, আপনি তখন আর জানতেন না? না না না, আমি একটাই শিখেছি, তাও তার ছেলে মতো। হ্যাঁ, নাদান হলে যে কথাটি হয় আর কি, যে কত বড় নাদান। তখন আপনি তাচ্ছিলের মতো করে একটা গান শিখে গিয়েছিলেন। কেমন করে লালন সাঁইজি আপনার জীবনের মধ্যে চলে আসলেন? না না, হয় কি যে সাঁইজির তখন আস্তে আস্তে আমি তখন ইন্টারমিডিয়েট পাশ করলাম, বাংলায় অনার্স পড়া শুরু করলাম, এবং লালনের বিষয়গুলো এর মধ্যে ছিল, আমাদের অনার্সে ছিল, যে কারণে ভাবতত্ত্ব ছিল, আধ্যাত্মিকতা ছিল, এই বিষয়গুলো না। আধ্যাত্মিকতা, ভাবতত্ত্ব, এগুলো কি আসলে বেশি প্রভাব ফেলেছে নাকি গানের সুর? না না, গানের বাণীটা এবং আমার গুরু একটা একটা করে গান শিখিয়ে তার মর্মার্থটা আমাকে বোঝানোর চেষ্টা করেছেন। এটি আমার জন্য একটা বড় পাওয়া। আর তাছাড়া আমার ভেতরে আপনার সবচেয়ে প্রিয় কোন গানটি লালনের? সাঁইজির গান, সব গান কিন্তু আমি করি নাই আজ পর্যন্ত। কিছু গান যেগুলো করেছি সেগুলো হচ্ছে একেবারে ভাববাদী গান, যেগুলো আমাকে নাড়া দিয়েছে। আপনাকে কোনটা সবচেয়ে বেশি নাড়া দেয়?
যদি এটা যদি বলো তাহলে তাহলে বলতে হবে সত্য পথে না, এটা তো প্রথম গান আমার, এটা তো প্রথম গান, এটাকে তো প্রথম ভালোবাসার মতন। আর হচ্ছে যেটা বলবো যে সন্তান কিন্তু মায়ের কাছে সব সন্তানই সমান প্রিয়। বাচ্চাদের জিজ্ঞেস করলে বাচ্চারা এরকম উত্তর দেয়, বাবা মার মধ্যে কাকে সবচেয়ে বেশি ভালোবাসে? মা তুমি কাকে বেশি ভালোবাসো? আমি বললাম যে সবাইকে আমি ভালোবাসি। মানে হাতের 5টা আঙ্গুলে যে আঙ্গুলে আমি কামড় দেবো সেই আঙুলের কিন্তু আমি ব্যথা পাবো। আমি আপনার কাছে আরও অনেক গল্প শুনবো, আপনার নিজের জীবনের গল্প শুনবো, এবং যেটি শুনি অনেকের কাছ থেকে যে সাইজির গান হচ্ছে গুরু শিষ্য পরম্পরার গান, এবং লালন সাইজিকে ধারণ করতে না পারলে আসলে লালন সাইজির গান গাওয়া সম্ভব না। কিন্তু আপনি হঠাৎ করেই চলে এসেছিলেন লালন সাইজির গানের মধ্যে। সেখানে আপনার কাছে কিছু প্রশ্ন আছে, কিন্তু যে জলে আগুন জলে অনুষ্ঠানে আমি সামিয়া রহমান ছিলাম আপনাদের সাথে, এবং আমার সাথে আছেন ফরিদা পারভিন। কিন্তু আমাকে একটা বিরতি নিতে হচ্ছে, এখন একটা বিরতি নিয়ে আমি আবারও ফিরছি এই পরিবেশেই ফরিদা পারভিনকে নিয়ে। যে জলে আগুন জলে, আমি সামিয়া রহমান আছি আপনাদের সাথে, এবং আমার সাথে আছেন লালন কন্যা ফরিদা পারভিন। আপা, আপনার গান শুনতে চাই অবশ্যই, কিন্তু আপনার জীবনের অনেক না বলা কথাও শুনতে চাই। কিন্তু তার আগে আপনার কাছে বিরতির আগে যে প্রশ্নটি করছিলাম যে সাইজির গান হচ্ছে গুরু শিষ্য পরম্পরার গান, এবং আপনি তো শিষ্য ছিলেন না, এবং আপনি হঠাৎ করেই সাইজির গানের মধ্যে ঢুকে পড়লেন। যেটা বলছিলাম যে অনেকে বলেন যে সাইজিকে ধারণ করতে না পারলে সাইজির গানকে আসলে ধারণ করা সম্ভব না। আসলে সাইজির গান একেবারে বিশুদ্ধভাবে ভাববাদী গান। সেই ভাবে ভাব না মেলাতে পারলে তাহলে তো সে নিজেও আত্মস্থ হতে পারে না, এবং যিনি শুনছেন তিনিও কিন্তু আত্মস্থ হতে পারছেন না। তবে একটি কথা এই মুহূর্তে বলা খুব দরকার, এই কারণে যে সাইজির ধামে যারা ফকিররা গান করেন, সাইজির কালাম পেশ করেন, আমি তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেই বলছি যে ওনারা একটা ভাবে গান করেন, কিন্তু কখনো কখনো এরকম মনে হয়েছে যে এক গানের কথা আরেক গানে লাগিয়ে ফেলেছেন, সেটা ওনারা বুঝতে পারেন না। মানে অসচেতনভাবে একটি গানের কথা আরেকটি গানে চলে যাচ্ছে, গানের কথা লাগিয়ে গান করে যাচ্ছেন, কিন্তু সেটি যখন করছেন তখন কিন্তু মানেটা উল্টে যাচ্ছে। এটি হয় একটা। আরেকটি হয়, এটা নিয়ে কখনো কথা হয়েছে সাইজির ধামে যে সাধুরা আছে? প্রমাণিত। তারা কি বলছে আপনাদের? না, তখন এই যে আমি একদম সত্যি কথা একটা বলি যে তখন শিল্পকলা একাডেমিতে খোদাবক্স সাই তখন এসছেন আর কি। আমার গুরুই এনাদেরকে কিন্তু এই ঢাকা শহরে এনে তাদেরকে পরিচয় করিয়েছেন, যেটি হয়েছে বাংলাদেশ বেতার থেকে। এটি না বললেই নয়, শহীদুল ইসলাম ভাষা সৈনিক ছিলেন ডিরেক্টর। স্বাধীনতার পরে তারা লোকসঙ্গীতের একটা 7 দিন ব্যাপী সারা বাংলাদেশের যত জায়গায় বাংলাদেশ বেতার ছিল একযোগে প্রচার হয়েছিল। সেখানে আমার গুরু মকসুদ আলী সাঁই, তিনি তখন সঙ্গীত পরিচালক ওখানে। তো উনি তখন ওই সমস্ত ফকিরদের নিয়ে এসে এইখানে গান করিয়েছেন, ওই অনুষ্ঠানটি উদ্বোধন করিয়েছেন। সেই সময় শিল্পকলাতে উনি ছিলেন। তো তখন এই বিষয়টি চলে এসেছিল। তখন তো শিল্পকলাতেও উনি ওনাকে লাগিয়ে দেওয়া হয়েছিল যে আপনি একটু এই যে কথা পরিবর্তন হয়ে যাচ্ছে সাইজির গানে। না, এইটা হয়েছে কি, তখন উনি গান করছেন, গান করতে করতে এক গানের কথা আর এক গানে লাগিয়ে ফেলেছেন। তখন উনি যখন স্টেজে, তার সেটা বলা যায় না, তখন উনি একজন ফকির মানুষ, উনি লালন সাইজির অনুসারী। তখন আমরা বললাম যে কি সাইজি, আপনি এক গানের কথা আর এক গানের মধ্যে লাগিয়ে দিলেন, এটা কি ঠিক হলো? তো বলে বাবা চাই পেয়ে যাও। এই জন্যই কি ফরিদা পারভিন আপা, ওখানকার সাধুদের সাথে আপনাদের একটা দ্বন্দ্ব আছে? তারাও আপনাদের গানের ব্যাপারে প্রশ্ন তোলে? কেননা যদি আমি লালন সাইজির বাণীর কথা বলবো না,
আমি একজন সঙ্গীতকার যদি একজন একজন পণ্ডিত ব্যক্তিও যদি কথা বলেন, তিনি কিন্তু সেটি দেখবেন যে তার কথা পরিষ্কার হচ্ছে কিনা, তার লয় ঠিক হচ্ছে কিনা, তার তাল ঠিক আছে কিনা, তার গায়ক এটা প্রেজেন্টেশন। তারাও কিন্তু আমি বিভিন্ন জায়গায় পড়েছি, তারাও আপনাদের গান নিয়ে আবার প্রশ্ন তোলেন। হ্যাঁ হ্যাঁ, না তারা বলছে কেননা সঙ্গীত মানে গুরুমুখী বিদ্যা, এটি কেউ মানুক আর না মানুক, এটাই কিন্তু সত্য। কিন্তু যখন আমি কণ্ঠশৈলী যখন হয় কারণ, সে যে কোনো গান সেই কণ্ঠশৈলীর মধ্যে যদি পড়ে তাহলে সেটা নিশ্চয়ই অনবদ্য হবে, এটা বলার অপেক্ষাই রাখে না। কারণ তৈরি গলা, পরিশীলিত গলা, সেই গলায় যখন গানটা, আমার গুরু তো সেই ভেবেই তো যে ফকিররা গাইছে, আমি আগেই বলেছি তাদের প্রতি আমার শ্রদ্ধা নিবেদন করে যে তাদের মতন তারা গাইছেন ভাববাদী, কারোর জন্মগতভাবে সুরে গলা। তাহলে সঙ্গীত যেহেতু গুরু শিষ্য বিদ্যা এবং পরম্পরা এটাই চলে আসছে, তাহলে তারা যদি তাদের গুরুর গানের কথা পরিবর্তন করেন সেটা কি আসলে অন্যায় হয়ে যাবে? তারা তো শিষ্য নাকি? না, আমি জানি না। অনেক সময় শিষ্য আবার গুরুর উপর দিয়েও চলে, কিন্তু আবার অনেক গুরু হয়তো বলে যে আচ্ছা আমার নামটা হচ্ছে তো, আচ্ছা করুক, এরকম হয়। কিন্তু আমি যেটা ভাবি, আমি যেটা বলি যে আমার যারা শিষ্য আছে তাদেরকে কিন্তু আমি একদম উচ্চারণ, লয়, সুর, যে একটি গানের তাৎপর্য কি, গানটা কি কারণে সাইজি বলছেন, আপনি যাদেরকে শিখাচ্ছেন তাদেরকে তাল সুর লয় একেবারে সঠিকভাবে শুদ্ধভাবে শেখানোর চেষ্টা করছেন। এখন নতুন প্রজন্মের মধ্যে ফরিদা আপা, নতুন প্রজন্ম এখন অনেকভাবে লালন গীতি গাইছে, আমি যেখানে যে শুনি লালন গীতি হয়, কিন্তু সেটি নিয়ে আপনার কি মত, যারা নতুন প্রজন্ম বিভিন্নভাবে গায়? হ্যাঁ, একটা খুব সুখের কথা যে তারা গাইছে, ভুল গাক, অশুদ্ধ গাক, কিন্তু আসছে, গাইতে চাইছে, গান করার ইচ্ছা, লালন সাইজিকে চিনছে, হ্যাঁ চেনবার চেষ্টা করছে। তাদের পিতামাতারা এবং বাচ্চারা তো ছোট, তারা ইয়ে করছে, চর্চা করছে, কিন্তু পাশাপাশি যেটি যে গানগুলোর উচ্চারণ, মর্মার্থ যদি একটু বোঝে, আমি আগেই বলেছি, শুধু কি উচ্চারণ, মর্মার্থ হয়তো বুঝতেই পারছে না অনেকে, সুরও তো পরিবর্তন হয়ে যাচ্ছে। না, সুরটা তো, যেটা আমি প্রায়শই কিন্তু এই কথাটাই বলি যে লালন, আমি কিন্তু কোনো ক্যাসেট শুনে, সিডি শুনে কিন্তু আমি গান শিখিনি। আমি সঠিক গুরু এবং লালন সাঁইজির যে প্রথম যিনি শিষ্য ছিলেন তার ঘরানাটাকেই কিন্তু আমার সাঁইজি সাধনা করে এসেছেন। হ্যাঁ, আমিও কিন্তু আমার গুরু ধরেই কিন্তু আমি লালন সাঁইজির গান করবার চেষ্টা করি। আপনি গুরুর কাছ থেকে সাধনা করে লালন সাঁইজির গানকে আপনার আজীবনের আদর্শ বলে মেনে নিয়ে এখন চলে যাচ্ছেন। কিন্তু যেটি প্রশ্ন করেছিলাম যে অনেকে বলেন যে সাঁইজির আশ্রমে যারা থাকেন তারা যেভাবে জীবন যাপন করেন লালন সাঁইজির মতো করে, সেইভাবে না গেলে লালন সাঁইজির গান গাওয়া যায় না। জীবন যাপন কেন, সেটা যদি আমি ধারণ করি, যেমন সত্য বল সুপথে চলো রে আমার মন, এটি প্রতি মুহূর্তে যদি আমি বলি যে আমি সদা সত্য কথা বলবো, আমি মানব কল্যাণের কথা বলবো, আমি কারোর আমানত খেয়ানত করব না, এই বিষয়গুলো কিন্তু সকল ধর্মের মধ্যে আছে। কতটুকু ধারণ করতে পেরেছেন? আমি পরিপূর্ণ হতে পারিনি, তবে চেষ্টা করছি, এখনো চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে ইদানিংকালে আমার যেটা মনে হয়েছে যে অনেক কিছু লোভ লালসা হয় কখনো কখনো। হ্যাঁ, আমি তো দীর্ঘদিন আমি কিন্তু মিশুকে চড়েছি, তারপরে জাপানের যে পুরস্কারটি পেলাম তখন দেখলাম যে হ্যাঁ, আমি বোন, এটা বলতে কোনো দ্বিধা নেই, আমি মিশুকে চড়ে ভিজে অ্যাম্বাসির অনুষ্ঠানে গেছি। অনেকে বলে ম্যাডাম আপনার গাড়ি কোথায়? আমি বললো যে সব গাড়ি আমার, কারণ আমি মিশুকে চড়ছি, মিশুককে আমি পয়সা দিই, ওখানে আমি কোনো সরকারি গাড়িতেও চড়ি না, সরকারের কোনো কিছু করি না, আমি মিশুকে চড়ে আমি আপনাদের এই প্রতিষ্ঠানে এসেছি। সেই ফরিদা পারভিনকে আসলে আমি জানতে চাই যে ফরিদা পারভিন লালন সাঁইজির গানের মর্মার্থতা নিজের জীবনে আনার চেষ্টা করছেন, পুরোটা সফল হননি কিন্তু চেষ্টা করে যাচ্ছেন, সেই ফরিদা পারভিনকে জানতে চাই।
যেমন এখন আমার অনেক কিছু কিন্তু আবেগ আপ্লুত করে না, কেননা আমি দেখছি যে আমাদের কাছ থেকে, যেমন আমার মা বাবা, এটা তো আমার একেবারে যাদের কাছ থেকে আমি এসেছি তারাই চলে গেছে দুনিয়া থেকে। এবং যারা আমাদের খুব আপন ব্যক্তি, যারা আমাদের কাছের মানুষ, সবাই কিন্তু চলে যাচ্ছে, আর কিন্তু ফিরে আসছে না। এই বিষয়টা কিন্তু আমাকে অনুধাবন করে। আমি এই বিষয়টা মানে কি বলবো, পারলৌকিক যে বিষয়টা আমাকে খুবই নাড়া দেয়। এবং আমি কিন্তু লালন সাহেবজি সবসময় বলতেন যে জাতপাতের কথা এগুলোকে ভুলে যেতে বলতেন, এবং আমাদের সমাজের তো এটা অনেক বেশি প্রকট আসলে। আমরা স্বীকার করি আর নাই করি, আসলে কিন্তু আমরা এগুলো আমাদের সমাজে এই বিভেদটা রয়েই গেছে। এগুলোকে আপনি কিভাবে দেখেছেন, বা এগুলো আমাদের সমাজ সম্পর্কে আপনার মূল্যায়ন? না, আমার কথা দিয়ে আমি বলবো না, আমি সাইজির কালাম দিয়েই আমি বলবো। যেমন আল্লাহকে বোঝে তোমার অপার লীলে, তুমি আপনি আল্লাহ ডাকো আল্লাহ বলে। সৃষ্টির শ্রেষ্ঠত্ব হচ্ছে মানুষ। সে মানুষ কোন রূপে? একটি নর, একটি নারী। আল্লাহকে বোঝে তোমার অপার লীলে, তুমি আপনি আল্লাহ ডাকো আল্লাহ বলে। আল্লাহকে বোঝে তোমার অপার লীলে, নরে কারে তুমি নরে ছিলে ডিম্ব অবতারি। তুমি সাকার সৃজন করলে ত্রিভুবন, সাকার সৃজন করলে ত্রিভুবন, সে আকারে চমৎকার ভাব দেখালে। আল্লাহকে বোঝে তোমার অপার লীলে। কি অসাধারণ, কি অসাধারণ! তার মানে নর এবং নারী, মানুষের কি ক্ষমতা আছে? মানুষের কি ক্ষমতা আছে? দুনিয়ার এই বৈভবতার ক্ষমতা আছে, আর কিছুরই ক্ষমতা নেই। সব ক্ষমতার উৎস সে তুমি ঈশ্বর বলো, ভগবান বলো, আল্লাহ বলো, যে নামে ডাকো, একজন জীবাত্মার, পরমাত্মার মাঝখানে আর কিছু নেই, শুধু সৃষ্টির শ্রেষ্ঠত্ব আছে। কিন্তু সৃষ্টির শ্রেষ্ঠত্ব, সকল ক্ষমতার উৎস আমাদের ভগবান বলি, আল্লাহ বলি, সব কিছু, কিন্তু তারই পৃথিবীতে আসলে জাতপাত, বিভেদ, বিভাজন এত বেশি। এগুলো মানুষের সৃষ্টি, একদম মানুষ সৃষ্টি করছে। তিনি তো আমি মার কাছ থেকে, যেটা মারফতির কথা বলছেন, যে আমরা মার কাছ থেকে এসেছি, তো হিন্দু মায়ের কাছ থেকে সন্তান যেভাবে এসেছে, একজন খ্রিস্টান মায়ের কাছ থেকে সন্তান যেভাবে এসেছে, একজন মুসলমান মায়ের কাছ থেকে সেইভাবে এসেছে। একটু শুনি না, সত্য পথে। আচ্ছা, সত্য সুপথ নাচে নিলে পাবিনে মানুষের দর্শন। ওরে আমার মন সত্য বল, সুপথে চল। ওরে আমার মন সত্য বল, সুপথে চল। ওরে আমার মন খরিদ্দার মহাজন যে জন, বটে খারাতে কোম তারে কসুর করবে জম। গদিয়ান মহাজন যে জন, গদিয়ান মহাজন যে জন, বসে কেনে প্রেম রতন সেজন। বসে কেনে প্রেম রতন
সত্য বল সুপথে চল ওরে আমার মন। বাহ বাহ, আমি একটু এবার আপনার সেই ছেলেবেলার গল্পগুলো শুনতে চাই, আপনার কর্মময় জীবনের গল্প শুনতে চাই, আপনার জীবনের গল্প শুনতে চাই, যেগুলো আমরা অনেকেই অনেক কিছু জানি না। হ্যাঁ, ছোটবেলায় আমার বাবা হচ্ছে পেশায় চিকিৎসক ছিলেন। তো এটা তো বদলির চাকরি, মাগুরাতে আর কি, মাগুরা জেলাতে। আমার গানের হাতে খড়ি, আমার গুরু ছিলেন কমল চক্রবর্তী। ক্লাসিক্যাল শিখেছেন? হ্যাঁ, ওখানে তখন তো ছোট মানুষ, আমি তো সারগামি, কীরকম একটি মানুষ, একটা কালো পাতলা একটা মেয়ে, চুলগুলো কোকড়া কোকড়া ছিল, তো খুব জেদি ছিলাম, তারপরে হচ্ছে খুব চঞ্চল ছিলাম। মানে ছোটবেলা থেকেই এই জেদটা আমার ভীষণ কাজ করতো। আমার গুরু আমার তার হাঁটুর উপর বসিয়ে, মানে হারমোনিয়ামের ব্লো তো হাতা পেতাম না, সেজন্য ওনার হাঁটুর উপর বসিয়ে, এইরকম গুরু আমি দেখিনি, যিনি আমার চুল বেঁধে দিতেন, দিয়ে তারপরে তার হাঁটুর উপর বসিয়ে উনি ব্লোটা দিতেন, আমাকে হারমোনিয়াম হাতে 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 শিখিয়ে দিতেন। এখন গুরুরা সব কিছু মানে মনে হয় যে তাৎক্ষণিক, আচ্ছা ঘড়ি ধরে শেখানো। আর আমি যে কটা গুরু পেয়েছি, ক্লাসিক্যাল বলো বা নজরুলের বলো, সাঁইজির গানে বলো, সব গুরুগুলোই মানে কাকে ছেড়ে কাকে বলবো, মানে মানে এত ভালো। আজকে ফরিদা পারভিন হয়ে ওঠার পেছনে তাহলে আপনার গুরুদের অবদানই সবচেয়ে বেশি। অবশ্যই প্রথমত আমার পিতামাতা, তারপরে হচ্ছে আমার গুরু। কেননা আমার ভালোবাসা, আমার গানের প্রতি যে আমার প্রেম, আমার গানের প্রতি যে গভীরতা, সেটা কিন্তু আমার ছোটবেলা থেকেই আমার পিতামাতার প্রতি। আমার বাবা গান করতেন একটু, তো আমার বাবার খুব ইচ্ছা ছিল, আমার একটাই মাত্র মেয়ে, আমি ওকে গান শেখাবো। আপা, আমি আসবো আপনার কাছে, আবারও আপনার কাছে আমার আরও কিছু কথা শুনবো, কিন্তু যে জলে আগুন জ্বলেতে একটা বিরতি এখন আমাকে নিতে হচ্ছে। একটা বিরতি নিয়ে আবারও ফিরছি। বেঁধেছে এমন ঘর, বেঁধেছে এমন ঘর, শূন্যের উপর পূজতা করে, ধন্য ধন্য বলি তারে, ধন্য ধন্য বলি তারে। বেঁধেছে এমন ঘর, বেঁধেছে এমন ঘর, শূন্যের উপর পূজতা করে, ধন্য ধন্য বলি তারে। সবে মাত্র একটি খুঁটি, খুঁটির গোড়ায় নাইকো মাটি, সবে মাত্র একটি খুঁটি, খুঁটির গোড়ায় নাইকো মাটি, কিসে ঘর রবে খাঁটি, কিসে ঘর রবে খাঁটি, ঝড়ি তুফানে এলে পরে, ধন্য ধন্য বলি তারে, ধন্য ধন্য বলি তারে। গানটি একেবারে এটা দেহতত্ত্বের গান, একেবারে পরিপূর্ণ, যে মানুষের একদিকে যেমন যে কোনো বিষয়ে পারদর্শী হওয়া যায়, অনেক বিষয়ে পারদর্শী হওয়া যায় না। যেমন আমার ঈমান, আকিদা, যা কিছু একটি বলছেন, সবেমাত্র একটি খুঁটি, এই দেহটাকে ঈমানের সাথে সিম্বলিক অর্থে বলেছেন। সবেমাত্র একটি খুঁটি, খুঁটির গোড়ায় নাইকো মাটি,
তার মানে আমার সব কিছুতেই নড়বড়ে, কোনো স্থায়িত্ব নেই। আর সেই আমি হ্যাঁ, এই পৃথিবীতে সে টিকে ঘর থাকার রবে জন্য, খাঁটি। এই পৃথিবীতে টিকে থাকার জন্য কত না মানে বিভেদ, কত না হ্যাঁ, হিংসা, কত বিভেদ, না কুৎসা হিংসা, করি। ক্ষমতার লড়াই, মানুষ নিধন, সৃষ্টির শ্রেষ্ঠ জাত থেকে গেল নিধন। জাত গেল গানটা শুনবো। জাত গেল বলে একি আজব কারখানা, জাত গেল বলে সত্য কাজে কেউ নয় রাজি, সত্য কাজে কেউ নয় রাজি, সবই দেখি তা না না না, জাত গেল বলে একি আজব কারখানা, জাত গেল বলে। আপা, আপনার কাছে একটা বিষয় জানতে চাই। আপনি নিজেই বলেন, বিভিন্ন সময় বলেন, এখন যারা লালনকে নিয়ে গান গাইছেন তারা ফিউশন করার চাইতে আসলে কনফিউশন তৈরি করছে। এই কথাটা বোধহয় আমি চালু করেছি বোধহয় সম্ভবত। মানে এটা এই দুই তিন দিন আগে একটি প্রাইভেট চ্যানেলে ফিউশন না কনফিউশন এই শিরোনামে একটি কথোপকথন হচ্ছিল। অন্যান্য সেখানে আমাদের কিরণচন্দ্র রায় ছিলেন, সাফিন ছিলেন, ফাতেমাতুজ জোহরা ছিলেন, এনারা ছিলেন, মানে ওনারা আলোচক হিসাবে কথা বলছিলেন না। তো সেখানে এই ফিউশন না কনফিউশন, সেখানে সাঁইজিরও গান করা হলো, খাঁচার ভিতর অচিন পাখি কম নিয়ে আসে যায়। এই গানটি মানে এমনি আমি যদি মুখেও বলি তারপরেও একটা যেন ভাবের উদয় হয়। সেই ছেলেটির আর কি দোষ, ওটা বয়সের দোষ। ইয়াং ছেলে পেলে একটু তো লম্পঝম্প তো করবেই। মানে লালন সাইজির গান হয়ে গেছে রক মিউজিক, এরকম হয়ে গেছে। সে এমন চেঁচিয়ে খাঁচার ভিতর অচিন পাখি গাইলো, এবং এই গান নিয়েও কিন্তু একটা কি বিজ্ঞাপনও করেছে। মানে সুরটা এমনভাবে নিয়েছে, বোঝা যাচ্ছে যে খাঁচার ভিতর অচিন পাখি এর এই সুরটা নিয়ে একটি বিজ্ঞাপন সৃষ্টি করেছে। তারপরে গাইলো মিলন হবে কতদিনে। এটা গানটি অবশ্য রিদিমটা খুব মানে খুব কি বলবো, রিদিমটা বেশ দেহকম্পমান, রিদিমটা খুব একটা চল আছে। চলটা মানে কীরকম, একটা দ্রুত দাদরা লয়ের গান, তো মানুষ স্বভাবত একটু নাচতে চায়, একটু ইয়ে করতে চায়, কিন্তু গানটির যে মর্মার্থ, মিলন হবে কতদিনে আমার মনের মানুষের। এটা কি আসলে প্রেমের গান নাকি আধ্যাত্মিক গান বলেন তো? না, এটি একেবারে এটা পার্থিব এবং অপার্থিব। লালন সাঁইজির কিন্তু রচনার মধ্যে কিন্তু দুটি বিষয় লক্ষ্য করা যায়। মিলন হবে কতদিন আমার মনের মানুষ, আমি তো পার্থিব, আমার প্রেমিককে আমি চিন্তা করতে পারি। আবার যিনি আধ্যাত্মিকতায় তাকে নিবেদন করেছেন, তিনি কিন্তু ওই জীবাত্মার পরমাত্মার সাথে মিলনের সাঁইজি সেটাই বলেছেন। কিন্তু তার রচনার মধ্যে রবীন্দ্রনাথের যেমন, লালন সাঁইজি বলছেন বাড়ির কাছে আশিনগর সেটা এক ঘর পড়শি বসত করে, আর রবীন্দ্রনাথ বলেছেন আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে আমি পাইনি। এই যে দুজনের ভাবার্থটা কিন্তু একই, কিন্তু রবীন্দ্রনাথ তার ভাষায় কথা বলেছেন, লালন ফকির সাঁইজি তার ভাষায় কথা বলেছে। আচ্ছা, লালন সাঁইজির গানে আপনি কনফিউশনের কথা বলছিলেন, এখনকার জেনারেশন যেভাবে গাইছে, লালন সাঁইজির গানে আধুনিক ইনস্ট্রুমেন্ট ব্যবহার করাটাকে কিভাবে দেখেন? না, আমি খুব ভালোভাবেই দেখছি, কিন্তু যেটি আমি যে কথাটা আমি আস্তে আস্তে বলছিলাম, যে জার্মান এম্বাসিতে কিছু যন্ত্রশিল্পী জার্মান থেকে এসেছিলেন, তো সেই অনুষ্ঠানে আমাকেও দাওয়াত করেছেন, আমরা গেছি। যাওয়ার পরে ওনাকে দিয়ে, উনি আমাকে শোনানোর জন্যই আর কি, তাদেরকে আমার সিডিটা দিয়ে বলে যে তুমি এই গানটি তোমরা কিন্তু এখানে বাজাবে। তিনি অসম্ভব লালন ভক্ত আর কি। জার্মানে তো মির্জা হাফিজ, তিনি কিন্তু আধ্যাত্মিক গানের বা সুফি গানের কিন্তু পুরোধা। হ্যাঁ,
তো সেইখানে সেই জার্মান থেকে তারা এসে খাঁচার ভিতর অচিন পাখি গানটি বাজালেন, কি সুন্দর করে বাজালেন। সেটা তো তাদেরই আধুনিক যন্ত্র, কিন্তু গানটি একই রকম রেখে তারা বাজালেন। আমার সাথে যখন পরিচয় করিয়ে দিচ্ছেন অ্যাম্বাসেডর, তখন ওনারা আমাকে অ্যাপোলজি চাচ্ছেন যে আপনার গাওয়াকে আমরা বাজাতে পেরেছি। এই যে সে বিদেশি আর্টিস্ট, তিনি এসছেন, তিনি তো দাম্ভিকতা নিয়েই আসতে পারতেন বা দাম্ভিকতার সুরে কথা বলতে পারতেন। তো আধুনিক যন্ত্র ব্যবহারের কোনো দোষ নেই, কিন্তু সেটি যদি আমার মূল জিনিসটাকে যদি নষ্ট করে ফেলে, তখন তো সেটা কনফিউশন তৈরি। আপনি বললেন জার্মানি থেকে এসে তারা আপনার লালন সাঁইজির গান তারা বাজানোর চেষ্টা করছে। লালন সাঁইজির গান বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে আপনাদের একটা বড় অবদান আছে। আপনারা কতটা আসলে বিস্তৃত করতে পেরেছেন লালন ফকিরের গান? আমি যখন যেখানে যাই, আমাদের ইউরোপ আমেরিকাতে যেটি সম্ভব হয়েছে, লা ভ্যালি থিয়েটার প্যারিসে, এটা খুব প্রেস্টিজিয়াস হল। সেখানে আমি এটুকু ভাবতে এই জন্য ভালো লাগে যে আমি ফরিদা পারভিন একক নয়, আমি বাংলাদেশের, আমার দেশকে আমি ওখানে আমি তুলবার চেষ্টা করছি। আমার দেশকে যাতে কেউ না বলে যে অর্ধহারে আছে, বন্যায় ভেসে যাচ্ছে, অর্ধলঙ্গভাবে আছে, তারা খেতে পায় না, পায় না। কিন্তু আমাদের হাজার বছরের যে সংস্কৃতি সেটিকে তাদের সামনে তুলে ধরবার জন্য যত রকমের চেষ্টা আছে আমি চেষ্টা করছি। এখন সব সময় তো সব দেশে যাওয়া, তবে হ্যাঁ, আমি যে কটা দেশে গেছি, যেমন মরক্কোতে গেছি, মরক্কোতে ওরা তো ওরা একটা কথাই, যে কোনো দেশেই গেছি, তারা কিন্তু একটা কথাই আমাকে বলেছে যে তোমার যে অবয়ব, তুমি যে গাও যেভাবে, তোমার ভাষা আমার দরকার নেই, তোমার যে সুরের আবেদন, তো এটি তো আমার গুরুর কাছ থেকে আমি নিয়েছি। এটি তো আমি অন্যের সিডি শুনে বা ক্যাসেট শুনে তো শিখিনি। আমার গুরুর ওই ভাব আমাকে বুঝিয়েছেন, সেই ভাবে আমি চেষ্টা করে যাচ্ছি। এবং এটা তো বলতে কোনো দ্বিধা নেই, সুইডেনের রানী, আমাদের সাংস্কৃতিক প্রতিনিধিরা আমরা গিয়েছিলাম, এটা একেবারে কি বলবো, এই খাঁচার ভিতর অচিন পাখি, আমি খুব সাধারণভাবে গাইছি হারমোনিয়াম নিয়ে শুধু, তিনি ঝুপ করে খাচ্ছেন, আর আমি তো আবার বেশি আবেগ আপ্লুত, একজনের কান্না দেখলে আর আমি আর ঠিক থাকতে পারি না। বাণী ছাড়াও সুরও মানুষকে আসলে নিশ্চয়ই, সুর হচ্ছে ঐশ্বরিক বল, না হলে হযরত বেলালের কণ্ঠে এমন একটা সুর দিয়েছিলেন আল্লাহ পাক। আমি হযরত বেলালের কথা এই কারণে বলছি যে তিনি আজান দেওয়ার জন্য প্রস্তুত থাকেন, রাত বলে যে রাত শেষ যেন না হয়, আর ভোর বলে যে কখন ভোর হবে হযরত বেলালের আমি আজানটা শুনতে পাবো, এবং আজানটা বিশুদ্ধভাবে ভৈরবী সুরের। কি রাগের একটা যে আমি যখন গান করতে যাচ্ছি, যেমন সোম ফাঁক আছে গানের, তো যখন সোম হয় তখন এক মানে আল্লাহ, এক মানে পরমেশ্বর, এক মানে ভগবান, এক মানে হচ্ছে ঈশ্বর। ফরিদা আপা, আপনার কি শখ জীবনে, আর স্বপ্ন কি আছে? আপনি আপনার ফরিদা পারভিন ফাউন্ডেশন নিয়ে কাজ করছেন, লালন ফকিরের গান বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন, আপনার জীবনের শখ কি, স্বপ্ন কি? আর এগুলো স্বপ্ন, আমি তো ছোটবেলায় কিছুই দেখিনি স্বপ্নটা, কিন্তু স্বপ্নটা আমি না চাইতেই কিন্তু স্বপ্নগুলো পূরণ হয়ে যাচ্ছে। এটা একেবারে পরমেশ্বরের করুণা আমার প্রতি। আমি বাচ্চাদের এত মায়া দিয়ে শেখাই, যারা দেখেছেন তারা জানেন। আমি চাই যে অচিন পাখির তালাশ লালন ফকির করেছেন, আমি আমার বাচ্চাদের সেটা শেখাই, এবং আমাদের মূল মন্ত্রটাই হচ্ছে সত্য বল, সুপথে চল। এটি কোনো নির্দিষ্ট কোনো ধর্মের নয়, এটি সব মানুষের জন্য। সত্য বল, সুপথে চল, সত্য সুপথ না চিনিলে পাবিনে মানুষের দর্শন। শুধু মানুষরূপী মানুষ নয়, মানুষের যে গুণাবলী,
আরেকটি গানে বলছে, ধর চোর হাওয়ার ঘরে ফাঁদ পেতে, সে কি সামান্য চোরা ধরবি কোনা কাঞ্চিতে। ধর চোর হাওয়ার ঘরে ফাঁদ পেতে, শেষের অন্তর, চোর ধরে রাখবি যদি হৃদগরদ কর গে খাঁটি। চোর ধরে রাখবি যদি হৃদগরদ কর গে খাঁটি। লালন কই খুঁটি নাটি, লালন কই খুঁটি নাটি, থাকতে কি চোর দেয় ছুতে। ধর চোর হাওয়ার ঘরে ফাঁদ পেতে। বাহ, মানে চোরের নামকরণ করেই লালন সাইজি বলছেন, এই চোর কিন্তু সামান্য চোর নয় যে চোর কোথায় লুকিয়েছে আমি ধরবো না। মনে হ্যাঁ, না, হাওয়ার দমে দমে তাকে স্মরণ করতে বলছে। আর চোর ধরে রাখবি যদি হৃদগারদ করগে কাটি। প্রেম, প্রেম সৃষ্টি করতে বলছে, শুধুমাত্র প্রেম। উনস, উনস হচ্ছে আরবি শব্দ, উনস হচ্ছে প্রেম। এই প্রেম দ্বারাই দুনিয়া সৃষ্টি করেছেন এবং এই প্রেম দ্বারাই দুনিয়াতে সব মানুষে মানুষে প্রেম সৃষ্টি করছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ ফরিদা আপা, আজকে আপনি আমাদের অনুষ্ঠানে এসেছেন এবং লালন ফকির যে প্রেমের কথা বলে গিয়েছিলেন, যে সাম্যের কথা বলে গিয়েছিলেন, আমাদের লালন কন্যা ফরিদা পারভীনও সারা জীবন সেই পথে থাকারই চেষ্টা করেছেন এবং চেষ্টা করে যাচ্ছেন। আমরা গান শুনতে শুনতে আজকে যাই। কোন গানটা শুনবো? আমার মনে হয় এতক্ষণ কথা বললাম, তাহলে ওই পার্থিব আর অপার্থিবর মিলনের যে বিষয়টা, মিলন হবে কতদিনে, মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে, আমার মনের মানুষেরও শনে, আমার মনের মানুষেরও শনে। চাতক প্রায় অহর নিশি, চেয়ে আছে কালো শশী, হব বলে চরণ দাসী, হব বলে চরণ দাসী।